হ্যালো স্টুডেন্ট, আশা করি সবাই ভালো আছো। তো আজকে হাজির হলাম থিওরির নেক্সট টপিক নিয়ে, অর্থাৎ আমরা ইন্ডিয়ান জিওগ্রাফির আজকে যে টপিকটা স্টাডি করব সেটা হচ্ছে রিসোর্স অফ ইন্ডিয়ান জিওগ্রাফি, অর্থাৎ খনিজ সম্পদ এবং শক্তি সম্পদ নিয়ে আমাদের ইন্ডিয়ান জিওগ্রাফির ইউনিট 3-তে যে টপিকটা আছে তার বিস্তারিত ব্যাখ্যা। এর আগের দিন আমরা ওয়াটার রিসোর্স নিয়ে ব্যাখ্যা দিয়েছিলাম, তার এমসিকিউ ভিডিও আমি একসাথে আপলোড করব। তো আজকে আমাদের এই যে টপিকটা আমরা পড়বো তার মূল বিষয়বস্তু সম্পর্কে একটু ডিটেলসে জেনে নেওয়ার চেষ্টা করি। এই টপিকে আছে কি কি স্টুডেন্ট মনে রাখবা, তোমরা 9-10-এ কিন্তু অনেক রকমের খনিজ সম্পদ এবং শক্তি সম্পদ সম্পর্কে পড়েছো। যেমন কি হতে পারে সেটা হতে পারে আমাদের লৌহ আকরিক, বা শক্তি সম্পদের মধ্যে হতে পারে কয়লা, তাপশক্তি, জলবিদ্যুৎ শক্তি। তো এই অধ্যায়টা একটু টেকনিক্যালভাবে পড়তে হবে, কারণ এখানকার অনেক টপিকই আমরা ছোটোবেলায় পড়ে এসেছি। কিন্তু এবার যেহেতু আমাদের এমসিকিউ প্যাটার্ন, সুতরাং আমাদেরকে কখনোই তার বন্টন বিস্তারিতভাবে পড়তে হবে না। ভাবো বললো তোমাকে কয়লার বন্টন তুমি লেখো 10 নম্বরের জন্য, অথবা 2 নম্বরের জন্য, অথবা 6 নম্বরের জন্য আমাদের কিন্তু পড়তে হচ্ছে না বন্টন। তাহলে কিন্তু আমাদের বন্টনটা কীভাবে পড়বো সেটার বিস্তারিত ব্যাখ্যা বা সিস্টেমেটিক ব্যাখ্যা থাকবে আজকে এই ভিডিওতে। এই ভিডিওটা পুরোপুরি হচ্ছে বোঝার তুলনায় মুখস্থবিদ্যা। কারণ কোন রাজ্য কোন খনিজ উৎপাদনে প্রথম, ভাবো কয়লা বা লোহা উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম, কোন রাজ্য দ্বিতীয়, এখানে কিন্তু কোনো বোঝার কোনো বিষয় নাই। স্টুডেন্ট তোমরা আমাকে বলো যে ভারতে কোন রাজ্য কয়লা উৎপাদনে প্রথম, সেই যে তুমি যে অ্যান্সারটা দিবে এই অ্যান্সারটা কি বোঝার বিষয় আছে না মুখস্থবিদ্যা? নিশ্চয়ই মুখস্থবিদ্যা। সুতরাং এই টপিকটা আমি আজকে যে টপিকটা তোমাদেরকে পড়াচ্ছি এখানে কিন্তু 60 থেকে 70% হচ্ছে মুখস্থ করতে হবে বুঝে বুঝে, এবং বাকি যে 20% বা 30% আছে সেখানে কিছু টেকনিক ফলো করে তোমাকে বুঝতে হবে। তাহলে ইন জেনারেল আমার অল টাইম স্টুডেন্টকে বলে থাকি যে আমি অল টাইম মুখস্থবিদ্যার তুলনায় বোঝা বা কনসেপচুয়াল বিষয়কে বেশি ভালোবাসি। কিন্তু এখানে যেহেতু একটু মুখস্থবিদ্যা আছে, সুতরাং এই সমস্ত টপিক আমার নিজেও পড়তে ভালো লাগতো না বা লাগে না, এবং স্টুডেন্টদের পড়াতেও ভালো লাগে না। কিন্তু ভালো লাগবে না বলে কি আমরা পড়বো না? নিশ্চয়ই পড়তে হবে, কারণ এই টপিক থেকেও আমাদের প্রচুর পরিমাণে প্রশ্ন আসবে ফাইনালে, এবং পরবর্তীকালে নেট সেট বা এসএলএসটিতেও কিন্তু এই টপিক থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন আসে। সুতরাং জিওগ্রাফির কোনো লেসন আমাকে অনলাইন বা অফলাইন স্টুডেন্টরা বলেছে স্যার আমার না এই লেসনটা পড়তে একদম ভালো লাগে না। আমার নিজেরই রাসায়নিক আবহবিকার টপিকটা আগে একদমই পছন্দ হতো না, কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমার মাধ্যমিক, আমার কলেজ লেভেল বা ইউনিভার্সিটি লেভেলও এই রাসায়নিক আবহবিকার থেকে প্রশ্ন এসেছিল, কিন্তু আমি কিন্তু লিখতে পেরেছিলাম। ভালো না লাগলেও তোমাকে ভালোবাসতে হবে, কারণ ভাবো জিওগ্রাফিকে যদি তুমি একটা মানুষ আকারে কল্পনা করো, বা তোমার ভাবো প্রিয় বন্ধু এবং তুমি সেই বন্ধুকে ভালোবাসো, বা তুমি তোমার মা বাবা আরও অনেক কেউ ভালোবাসো, মেনলি ভাবো তুমি তোমার প্রিয় বন্ধুকে ভালোবাসছো, এবং সেই বন্ধু বা বান্ধবীর সমস্ত বৈশিষ্ট্য যে তোমার ভালো লাগবে তা কিন্তু না। হয়তো সেই বন্ধু বা বান্ধবীর 30টা বৈশিষ্ট্য আছে, তার মধ্যে তোমার কিন্তু 28টা বৈশিষ্ট্য ভালো লাগে, 2টো বৈশিষ্ট্য পছন্দ না। তাই বলে কি তুমি সেই বন্ধু বা বান্ধবীর হাত ছেড়ে দেবে? কখনোই না, চেষ্টা করবে অ্যাডজাস্ট করা। সেরকমই জিওগ্রাফি যদি তোমার বন্ধু বা বান্ধবী হয়, তার প্রচুর শাখা, তাই না? হিউম্যান জিওগ্রাফি, ফিজিক্যাল জিওগ্রাফি, কিন্তু তার মধ্যে হয়তো কোনো একটা ইউনিট বা কোনো একটা পার্ট তোমার ভালো নাও লাগতে পারে। তাই বলে কি তুমি জিওগ্রাফির সাথে ব্রেকআপ করবে? কখনোই না। তো জিওগ্রাফিকে আমি অনেক ছোট থেকেই ভালোবাসি। তো এবার অনেক দিনের রিলেশন না, ক্লাস সেই 9-10 থেকে রিলেশনশিপ, এখন আমার রিসার্চ করছি আমি। তাহলে এতদিনের রিলেশনশিপ জিওগ্রাফির সাথে আমার তার প্রতি আমার কোনো ভালো লাগা না, অপছন্দের কিছু নেই। যে সমস্ত টপিকগুলো অপছন্দ ছিল সেটা অটোমেটিক ভালো বেসে ফেলেছি। অনেকটা সেম ওই রকমভাবে ভাবো, তুমি তোমার বন্ধুর সাথে ভাবো 5 বছর 6 বছর আছো, ঠিক আছে, বা ভাইয়ের সাথে তোমার ভাই তোমাকে ছোটবেলায় খুব পেটাচ্ছে, একটা দিদিকে, একটা ছোট ভাই আছে, দিদি আছে, হ্যাঁ, ভাই কি করছে, দিদিকে খোঁচাচ্ছে, দিদিকে পেটাচ্ছে, দিদির নামে মাকে বা বাবাকে কিছু মিথ্যা কথা বলে দিচ্ছে। তো এক সময় কিন্তু ভাই বোনের সম্পর্ক থাকে ফাইটের, কিন্তু দিদি এবং ভাই যখন কন্টিনিউয়াসলি বড় হয় তখন কিন্তু তাদের মধ্যে একটা অসাধারণ ভালোবাসা তৈরি হয়, তাই না? তার মানে যেই সম্পর্কটা ছিল আগে ফাইটের, সেটা কিন্তু ভালোবাসায় পরিণত হয়ে গেছে, এবং তোমার সেই ছোট ভাই তোমার সমস্ত বিপদে ঝাঁপিয়ে পড়বে, কিন্তু আগে হয়তো তোমাকে সে পেটাতো, বিপদে ফেলাতো বাড়িতে। সেই রকমই জিওগ্রাফির এখন যারা তোমরা ক্লাস 11-12-এ আছো, তোমরা জাস্ট জিওগ্রাফির সাথে রিলেশনশিপ স্টার্ট করলে। আমার জিওগ্রাফির সাথে রিলেশনশিপ অনেক আগেই শুরু হয়ে গেছিলো, কিন্তু আমি ধরে নিলাম ম্যাক্সিমাম স্টুডেন্ট তোমরা হয়তো 11 বা 12-এ রিলেশনশিপ স্টার্ট করলে জিওগ্রাফির সাথে, তো তুমি তাকে টাইম দাও না, একটু টাইম দিতে হবে না। এখনই তুমি ভালো লাগছে না, ভালো লাগা এরকম বলা যাবে না। জিওগ্রাফিকে তুমি টাইম দাও, পড়ো, যে টপিকটা ভালো লাগছে না তুমি আমার সাথে শেয়ার করো, কনসাল্ট করো যে স্যার আমি এটা বুঝতে পারলাম না, আমি তোমাকে নিশ্চয়ই ওই টপিকগুলো বুঝিয়ে দেবো। এরকম করে কন্টিনিউয়াসলি 2 বছরের পথ চলা হবে আমাদের জিওগ্রাফির সাথে। দেন তোমার যদি জিওগ্রাফিকে পছন্দ হয়, তোমার জিওগ্রাফিকে পছন্দ না, জিওগ্রাফি যদি তোমাকে পছন্দ হয়, তাহলেই তুমি কলেজে সেই সাবজেক্টে মেজর বা অনার্স করতে পারবে, এবং পরবর্তীকালে অসাধারণ ব্রাইট ফিউচার আছে যদি জিওগ্রাফি নিয়ে প্রপারলি এগোতে পারো। কারণ স্টুডেন্ট অনেকেই জিওগ্রাফি নেয়, প্রপারলি কিন্তু সবাই যেতে পারে না। তো যাই হোক, তো আজকে আমাদের ইউনিট 3 আছে ইন্ডিয়ান জিওগ্রাফির রিসোর্স, মিনারেল রিসোর্স অথবা এনার্জি রিসোর্স নিয়ে তার বিস্তারিত ব্যাখ্যা থাকছে, এবং কি সিস্টেমে পড়তে হবে সেটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপার।
এখানে বোঝার বিষয় নেই তেমন, শুধুমাত্র মুখস্থবিদ্যা ম্যাক্সিমাম করতে হবে। তাহলে চলো, অনেক কথা বলে ফেলেছি, শুরু করা যাক আজকের ভিডিওটি। তাহলে স্টুডেন্ট, তোমরা দেখতেই পাচ্ছ আজকে আমরা ইন্ডিয়ান জিওগ্রাফি ইউনিট 3 অর্থাৎ খনিজ শক্তি সম্পদ নিয়ে আলোচনা করব। তো আলোচনার শুরুতে আমরা দেখে নিচ্ছি আমরা কোন কোন টপিক নিয়ে বিস্তারিত আলোচনা করব। দেখো ভালো করে বলেছে, খনিজ সম্পদের ধারণা ও শ্রেণীবিভাগটা আমাদেরকে পড়তে হবে। এর মধ্যে আমরা কি কি পড়বো? লৌহ আকরিক, ম্যাঙ্গানিজ, বক্সাইট, তামা, অভ্র প্রভৃতি। এদের শ্রেণীবিভাগ পড়বো এবং বন্টনটা পড়বো এবং ব্যবহার। ভালো কথা। এবং প্রচলিত শক্তি সম্পদের মধ্যে আমরা প্রচলিত পড়বো আর অপ্রচলিত পড়বো। এখানে কয়লা আছে, পেট্রোলিয়াম আছে, প্রাকৃতিক গ্যাস আছে এবং পারমাণবিক শক্তিও আছে। এছাড়া এদিকে কি আছে? অপ্রচলিতের মধ্যে সৌরশক্তি, বায়ুশক্তি, ভূতাপ, জৈব গ্যাস এবং ওটেক। এটা আমাদের একটা নতুন টপিক আছে, এটা আমরা দেখবো ভালো করে কি আছে এখানে। তারপর কি বলছে? খনিজ সম্পদ কি বলে? খনিজ সম্পদ কাকে বলে? দেখো, খনিজ কাকে বলে? বলেছে প্রকৃতিতে সৃষ্ট সমসত্ব অজৈব বা জৈব পদার্থ যার সুনির্দিষ্ট রাসায়নিক ও পারমাণবিক গঠন আছে তাকেই বলে খনিজ। ভালো কথা। এবং এই খনিজকে কয় ভাগে ভাগ করে? 3 ভাগে: ধাতব, অধাতব এবং জ্বালানি। তাহলে কি হলো? ধাতব, অধাতব এবং জ্বালানি। ধাতবর মধ্যে কি আছে? ধাতু নিষ্কাশন যোগ্য, মানে যেই সমস্ত খনিজ থেকে তুমি ধাতু বের করতে পারবা তাদেরকে বলে হচ্ছে ধাতু নিষ্কাশন যোগ্য খনিজ। এর মধ্যে কি আছে? লৌহ বর্গীয়, লৌহ সংকর এবং অলৌহ বর্গীয়, মানে যেখানে লোহার ভাগ বেশি থাকে। ঠিক আছে, লৌহ সংকর মানে হচ্ছে সংকর, লোহার সঙ্গে কিছু মেশানো থাকতে পারে। অলৌহ বর্গীয় মানে যেখানে লোহা থাকে না। উদাহরণগুলো দেখে নিবে, এমসিকিউর জন্য আজ গুরুত্বপূর্ণ। এবার কি বলেছে? অধাতব খনিজ। কি বলেছে? যেখানে অধাতব পদার্থ নিষ্কাশন যোগ্য। দেখে নাও এখানে কি বলা আছে: পূর্ত শিল্পের খনিজ, রাসায়নিক শিল্পের খনিজ, একটা অন্যান্য অধাতব শিল্পের জন্য ব্যবহৃত খনিজ। তো এটা তোমাদের নর্মালি এমসিকিউর জন্য তোমার দেখতে হবে। জ্বালানি খনিজের মধ্যে কি আছে? তাপ শক্তি, তাপ ও শক্তি, মানে কয়লা পুড়িয়ে তুমি তাপ পেতে পারো, তাই না? খনিজ তেল, এই সমস্ত জিনিস দিয়ে আমরা এটাকে আলোচনা করে থাকি। এবার দেখো কি বলেছে? লৌহ আকরিক, লৌহ আকরিক বা আয়রন ওর। এখান থেকে আমাদের যে এমসিকিউটা আসবে, জানা অজানা কথাটা দেখে নিবা তোমরা। যেই এমসিকিউটা আসবে আমাদের, দেখো এখানে 5টা ভাগ আছে: ম্যাগনেটাইট, হেমাটাইট, লিমোনাইট, সিডোডাইট, আর একটা হচ্ছে ট্যাকোনাইট। তাহলে কার মধ্যে লোহার পরিমাণ সব থেকে বেশি? দেখো 72.4% ম্যাগনেটাইটে। তোমাকে বলতে পারে যে লোহার পরিমাণ অনুসারে এগুলোকে পরপর সাজাও। তো সবার প্রথমে ম্যাগনেটাইট 72, তারপরে কত? হেমাটাইট 70, লিমোনাইট 60, সিডোডাইট 50, আর ট্যাকোনাইট যেটা 25 থেকে 35%। মুখস্থ করতে হবে, ঠিক আছে? যেহেতু আগে তোমাদেরকে বলেছি, ম্যাক্সিমাম এটা একটু মুখস্থ করতে হবে টপিকটা। এবার বলছে লোহার ব্যবহার। লোহার ব্যবহার আমরা জানি বিভিন্ন ক্ষেত্রে হয়, এটা আমরা এখান থেকে দেখে নিব। এবং লোহাকে সকল শিল্পের মেরুদণ্ড বলা হয়, এটা কিন্তু তোমাদেরকে দেখতে হবে, সকল শিল্পের মেরুদণ্ড। ঠিক আছে, এবার বলছে ভারতের লৌহ আকরিকের উত্তোলন এবং সঞ্চয় কোথায় কোথায় কিরকম হয়। এখানে কি বলেছে? 2023 সালের রিপোর্ট অনুযায়ী ভারত পৃথিবীতে 4র্থ স্থান অধিকার করেছে এবং ভারতের অধিকাংশই হচ্ছে উচ্চমানের হেমাটাইট। এই দুটো হচ্ছে এমসিকিউ, যেগুলো আমি আন্ডারলাইন করছি, এগুলো হচ্ছে এমসিকিউ। এবার দেখো এখানে বন্টন দিয়েছে, ভারতের উড়িষ্যাতে কোথায় কোথায় পাওয়া যায়, বিভিন্ন জায়গায়। এই জিনিসগুলো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। কেন বলতো? কারণ তোমাদের বলে দিবে যে উড়িষ্যার একটি লৌহ আকরিক উত্তোলক অঞ্চলের নাম বলো। ভাবো এখানে 4টা নাম দিয়ে দিল, গরু মহিষানি, ভালো করে শুনবা, ডালডি রাজহারা, হ্যাঁ, জব্বলপুর, আর একটা দিল মাপুসা। এই 4টা নাম দিয়ে দিল এবং বলে দিল নিচে যে উপরে উল্লেখিত লৌহ উত্তোলক অঞ্চলগুলির মধ্যে কোনটি উড়িষ্যার অন্তর্গত। তখন তোমাকে গরু মহিষানি লিখতে হবে। এইভাবে কিন্তু এখান থেকে প্রশ্ন আসবে। এবং এখানে উড়িষ্যা প্রথম, হ্যাঁ, ছত্তিশগড় দ্বিতীয়, এগুলো লেখা আছে। তোমরা যদি জিওগ্রাফিকে ভালোবাসো বা টপিক সম্পর্কে একটু বেশি জানতে চাও, তাহলে তোমরা এই নিচের এক্সপ্লেনেশন গুলো পড়বে। তোমাদের সাধারণত প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম কারা আছে সেটাই আসবে, যেটা এখানে টেবিলে মেনশন করা আছে আমাদের। ঠিক আছে, এবার সেম ভাবে কে কতটা উৎপাদন করেছে, দেখো উড়িষ্যা কতটা উৎপাদন করেছে, ছত্তিশগড় কতটা উৎপাদন করেছে, তার একটা স্ট্যাটিস্টিক্যাল ডেটা দেওয়া আছে। এই যে আমি তোমাকে যেই সিস্টেমটা বললাম যে এইভাবে পড়তে হবে, কি কি পড়তে হবে, কি কি ক্লাসিফিকেশন আছে তার, এবং উত্তোলক রাজ্যগুলোর নাম,
এবং উৎপাদনের পরিমাণ। সেম ভাবে দেখো ম্যাঙ্গানিজ যেটা আছে সেম ভাবে তোমাকে পড়তে হবে। ম্যাঙ্গানিজের ব্যবহার, শ্রেণীবিভাগ, হ্যাঁ, এবং উত্তোলক অঞ্চল, মধ্যপ্রদেশ, কে প্রথম কে দ্বিতীয় তৃতীয় এভাবে পড়তে হবে। এটা মুখস্থ বিদ্যা, তোমাকে মনে রাখতে হবে। বক্সাইটকে সাধারণত দুই ভাগে ভাগ করা যাচ্ছে। একটা বলেছে গিপসাইট, আর একটা কি বলেছে ডায়াস্পোর। এই দুই রকমের টাইপস আছে। তোমাকে বলতে পারে গিপসাইটটা কোন ধরনের বক্সাইট, তখন তোমাকে কিন্তু বলতে হবে যে কি রকমের বলে দিল গিপসাইট, এবং এটা কার শ্রেণী বিভাগ, বক্সাইট, তামা, অ্যালুমিনিয়াম এগুলি লিখে দিবে, তখন কিন্তু তোমাকে এমসিকিউটা অ্যাটেন্ড করতে হবে। এবার সেম ভাবে একই প্যাটার্ন, ভারতের প্রধান প্রধান বক্সাইট উত্তোলক অঞ্চল। ভারত বিশ্বে ষষ্ঠ। এমসিকিউ আসতে পারে যে ভারত বিশ্বে বক্সাইট উৎপাদনে ড্যাশ তম স্থান অধিকার করেছে, তখন তোমাকে লিখতে হবে ষষ্ঠ। সেম ভাবে উড়িষ্যা ভারতের শ্রেষ্ঠ স্থান, উড়িষ্যা, গুজরাট, এইভাবে তোমাকে এই টেক্সট বই ফলো করে বা তোমার কাছে যেই টেক্সট বই আছে সেটা ফলো করে কন্টিনিউয়াসলি রিড করতে হবে। সেম ভাবে ভারতে রাজ্যভিত্তিক বক্সাইট উৎপাদন। সেম প্যাটার্নে তামা, তামার প্রকারভেদটা তুমি পড়ে নিবা, তামার ব্যবহারটা দেখবা, এমসিকিউতে আসবে না এখান থেকে, এবং কোথায় কোথায় তামা পাওয়া যায় এবং উৎপাদক অঞ্চল। সেম ভাবে অভ্র, মানে যেহেতু খনিজ সম্পদ বা প্রাকৃতিক সম্পদ ওই তোমার ফিজিক্যাল জিওগ্রাফির মতন কিন্তু তেমন ইন্টারেস্টিং না, যা কিন্তু পড়তে হবে। ভূগোলের সমস্ত সাবজেক্ট তোমাকে ভালো করে পড়তে হবে ভালো রেজাল্ট করতে গেলে। সেম ভাবে অন্ধ্রপ্রদেশে কোথায় কোথায় পাওয়া যায় এবং উৎপাদক অঞ্চল। এবার কি আছে, শক্তি সম্পদ। দেখো এখানে একটু বুঝতে হবে শক্তি সম্পদ কাকে বলে তোমাকে জানতে হবে। কি বলেছে দেখো মন দিয়ে, যে সম্পদ থেকে উৎপাদিত শক্তি সরাসরি তাপ বা বিদ্যুৎ রূপে ব্যবহার করা যায় তাকেই শক্তি সম্পদ বলে। ভালো কথা, কি আছে ডিটেলসে দেখার চেষ্টা করি আমরা। দুই ভাগে ভাগ করেছে, একটা প্রচলিত আর একটা অপ্রচলিত। প্রচলিতর মধ্যে দেখো শক্তি সম্পদের শ্রেণী বিভাগ কি কি আছে এখানে। একটা বলেছে প্রথাগত বা প্রচলিত শক্তির উৎসসমূহ, আর একটা কি বলেছে অপ্রচলিত বা বিকল্প শক্তির উৎসসমূহ। দুটো, একটা প্রচলিত শক্তির উৎস আর একটা বিকল্প শক্তির উৎস। প্রচলিতের মধ্যে কি আছে, কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস, জলবিদ্যুৎ এবং পারমাণবিক শক্তি। ভালো কথা। আর অপ্রচলিতের মধ্যে কে আছে, সৌরশক্তি, জোয়ার ভাটা শক্তি, ভূতাপ শক্তি, বায়ু শক্তি, জৈব গ্যাস। এবার এদের ডিটেলসে আমাদেরকে পড়তে হবে। প্রচলিত শক্তি কাকে বলে, দেখো বলছে যে সমস্ত শক্তির উৎস বহুকাল যাবৎ ব্যবহৃত হয়ে আসছে এবং যা থেকে প্রচুর পরিমাণে বিদ্যুৎ উৎপাদিত হয় তাকে প্রচলিত শক্তি বা চিরাচরিত শক্তি বলে। তাহলে বুঝতে পারলে অনেক প্রাচীন কাল থেকে এই শক্তিগুলো ব্যবহার হয়ে এসেছে, তাদেরকে বলে প্রচলিত। যেমন কয়লা, খনিজ তেল প্রভৃতি। এবার দেখো এখানে কয়লার দিয়েছে ব্যবহারটা, কিভাবে আমাদের কয়লার গুরুত্ব আছে ভালো করে দেখো, এবং কয়লার ব্যবহার তোমরা একটা এমনি নর্মালি জেনে রাখবা, কিন্তু এমসিকিউতে কিন্তু কয়লার গুরুত্ব বা ব্যবহার থেকে তেমন কোনো প্রশ্ন আসবে না। কয়লাকে জীবাশ্ম জ্বালানি বলা হয় সেটা আমরা জানি। কেন বলা হয়, কারণ কার্বনিফেরাস উপযুগে উষ্ণ আর্দ্র জলবায়ু অঞ্চলে যে সমস্ত গাছপালা ছিল সেগুলা মাটির নিচে চাপা পড়ে যায় এবং পরবর্তীকালে কয়লা গঠন করে। ঠিক আছে। কার্বনিফেরাস উপযুগে অধিকাংশ অ্যান্থ্রাসাইড এবং বিটুমিনাস জাতীয় উৎকৃষ্ট কয়লা সৃষ্টি হয়। একটা এমসিকিউ আসতে পারে তোমাদের, কার্বনিফেরাস উপযুগে কি রকমের কয়লা সৃষ্টি হয়েছিল। ঠিক আছে। এবার এখানে কয়লার থেকে যেই প্রশ্নটা অনেক গুরুত্বপূর্ণ তোমাদের জন্য সেটা হচ্ছে এর প্রকারভেদ, অ্যান্থ্রাসাইট, বিটুমিনাস, লিগনাইট, পিট। এর মধ্যে অ্যান্থ্রাসাইট হচ্ছে সব থেকে ভালো, এর মধ্যে কার্বনের পরিমাণ 85 থেকে 95, বিটুমিনাসে 50 থেকে 80, লিগনাইটে 35 থেকে 50, আর পিটে আছে 35-এর কম। ছত্তিশগড় আমাদের ভারতে কয়লা উৎপাদনে শ্রেষ্ঠ রাজ্য হচ্ছে ছত্তিশগড়। এখানে কোথায় কোথায় দেখো কোরবা, বিশ্রামপুর, ঝিলিমিলি, হ্যাঁ, এই সমস্ত জায়গায় হচ্ছে কয়লা উত্তোলন হয়। এছাড়া উড়িষ্যার কোন কোন জায়গায় পাওয়া যায় কয়লা এবং প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ সব নাম্বারগুলো লেখা আছে, মন দিয়ে কিন্তু দেখে নিবা। এখান থেকে তোমাদের কিন্তু বেশ এমসিকিউ আসবে। ঠিক আছে। ভারতে শিল্পায়নে কয়লার ভূমিকা, শিল্পের উন্নতির ক্ষেত্রে কয়লার কি কি ভূমিকা আছে সেটা একটা দেওয়া আছে।
এবার সেম প্যাটার্ন, পেট্রোলিয়াম। ঠিক আছে, পেট্রোলিয়ামটা পড়তে হবে। গ্রিক শব্দ পেট্রা, এর অর্থ শিলা, আর ওলিয়াম কথা হতো তেল। তাহলে পেট্রোলিয়ামকে একটা জীবাশ্ম জ্বালানি বলা হয়। ঠিক আছে, সেম সিস্টেমেটিক প্রসেসে ওএনজিসি, অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন। এখান থেকে তোমাদের এমসিকিউ আসতে পারে, ওএনজিসির ফুল ফর্ম তরল সোনা শিলা তৈল। এটা ভালো করে দেখতে হবে তোমাদেরকে। সেম ভাবে আমাদের খনিজ তেল কোথায় কোথায় পাওয়া যায়? মহারাষ্ট্র, গুজরাট, আসাম, রাজস্থান, তামিলনাড়ু প্রভৃতি অঞ্চলে কিন্তু আমাদের এই খনিজ তেলটা পাওয়া যায়। কোথায় কি রকম, কে কত নাম্বার স্থান আছে, এগুলা নর্মালি তোমাদেরকে বই, টেক্সট বই দেখে একবার রিড করতে হবে জাস্ট। এবং কোথায় কত পরিমাণ সঞ্চিত আছে। এবং ওপেক, ওপেক একটা গুরুত্বপূর্ণ জিনিস আমাদের। কি বলেছে? অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রি। বর্তমানে কি বলেছে দেখো, এদের কাজ কি বলেছে? মূলত আরব দুনিয়ার খনিজ তেল উৎপাদক দেশগুলিকে নিয়ে যে তেলের যে সংগঠন, তাকে বলা হয়েছে ওপেক। 14 সেপ্টেম্বর 1960 খ্রিস্টাব্দে এটি গঠিত হয়। কত? 14 সেপ্টেম্বর 1960। বর্তমানে ওপেকের সদস্যভুক্ত দেশ নামগুলো দেওয়া আছে না, ঠিক আছে, সবার নাম দেওয়া আছে। উদ্দেশ্য, ওপেক কেন করা হয়েছিল? আন্তর্জাতিক বাজারে তেলের মূল্য স্থির রাখা, সমষ্টিগতভাবে নিজেদের বাণিজ্যিক স্বার্থ সুবিধা সুরক্ষা করা, এই সমস্ত কাজের জন্য করা হয়েছিল। তো এখান থেকে তোমাদের একটা এমসিকিউ আসবে, এবং কত সালে ওপেক প্রতিষ্ঠা হয় সেখান থেকেও তোমাদের প্রশ্ন আসতে পারে। যেহেতু এবার তোমাদের থার্ড সেমিস্টারে এমসিকিউ, তাই এগুলা ডিটেলসে ব্যাখ্যা আসবে না। এনটিপিসি জেনে রাখবো আমাদের। সেম ভাবে প্রাকৃতিক গ্যাস কোথায় কোথায় উৎপাদিত হয়, সিস্টেমেটিক ভাবে তোমরা একটু দেখে নিবে। পারমাণবিক শক্তির আমাদের দেখো কতগুলো পারমাণবিক শক্তি কেন্দ্রের নাম দেওয়া আছে, এবং আবার এখানে কিছু অবস্থান, রাজ্য এবং উৎপাদক অঞ্চল লেখা আছে, পড়ে নিবে তোমরা। এবার বলেছে আমাদের অপ্রচলিত শক্তি। এটার মানে কি? ভালো করে দেখো কি বলেছে। যে সমস্ত শক্তি সম্পদের ব্যবহার তেমন প্রচলন নয় এবং এরা আবার পরিবেশ বান্ধব হিসাবে বর্তমানে ব্যবহার শুরু হয়েছে, তাদেরকে অপ্রচলিত শক্তি বলে, বা বিকল্প শক্তি। মানে এরা, এই সমস্ত শক্তি যদি আমরা ব্যবহার করি, আমাদের পরিবেশের কোনো ক্ষতি হবে না, তাই একে বলা হচ্ছে অপ্রচলিত শক্তি। এখানে বলছে ডিএনইএস। ডিএন ডিএনইএস, এটা তোমাদের ফুল ফর্ম আসতে পারে, দেখে রাখবা। এবার অপরিচিত শক্তির মধ্যে কারা কারা আছে? প্রথমে সৌরশক্তি, নর্মালি আমরা পড়ব। ফটোভোল্টাইক এনার্জি কনভার্সনটা দেখে নিবা। এবং সৌরশক্তির এখান থেকে সব থেকে দামি একটা প্রশ্ন, ভারতের সৌর উৎপাদনকারী প্রকল্পগুলো। দেখো বলেছে রাজস্থানের, হ্যাঁ, ভাদলা ও কর্ণাটকের পাভগোডা প্রকল্প সব থেকে বৃহৎ, এমসিকিউর জন্য খুব গুরুত্বপূর্ণ। সেম ভাবে বায়ু শক্তি আমাদের, হ্যাঁ, বায়ু শক্তির মধ্যে কি আছে? মুপান্ডাল বৃহত্তম, আমাদের ভারতে এটা মুপান্ডালটা আছে, ঠিক আছে। জোয়ার ভাটা শক্তি, জোয়ার ভাটা শক্তি কোথায় সব থেকে বেশি হয়? এখানে বলছে দেখো, ফ্রান্সের মালা উপসাগরে রান্স খাড়িতে স্থাপিত ইউজাইন মেরিমোট্রাইস ডেলা রান্স বিশ্বের প্রথম জোয়ার ভাটা, বিশ্বের প্রথম জোয়ার ভাটা থেকে উৎপন্ন বিদ্যুৎ কেন্দ্র। এটা তোমাদের আসতে পারে, নামটা একটু ভয়ঙ্কর আছে, তাও জানতে হবে। সেম ভাবে ভূতাপ শক্তি আমাদের মণিকরণে আছে, হিমাচল প্রদেশের। হ্যাঁ, জৈব শক্তি মানে বায়োগ্যাস থেকে যে সমস্ত জৈব শক্তি উৎপাদন করা হয়, সেগুলা শর্টে এখানে তোমরা পড়বা। এবার হচ্ছে ওটেক। ওটেকটা আবার কি জিনিস? কি বলেছে? ওশান থার্মাল এনার্জি কনভার্সন। মানে আমাদের যে সমুদ্রের নিচে যে জলের যে তাপমাত্রা, ঠান্ডা যে এবং গরম, উপরের দিকে ভাবো জলটা গরম, নিচের দিকে জলটা ঠান্ডা হয় আস্তে আস্তে, এই যে জলের যে পার্থক্য, গ্রেডিয়েন্ট, তার উপর ভিত্তি করে জলস্তরের উষ্ণতার পার্থক্যকে কাজে লাগিয়ে যে বিদ্যুৎ উৎপাদন করা হয়, তাহিতি দ্বীপে এরকমের মাধ্যমে প্রচুর পরিমাণে বিদ্যুৎ উৎপাদন করা হয়। ঠিক আছে, এখানে বলছে ভারতে অপরিচিত শক্তি ব্যবহারের উপর অধিক কেন গুরুত্ব দেওয়া হচ্ছে, কি কি কারণ, সেই কারণগুলো তোমরা একবার দেখে নেবে। এখানে প্রচলিত শক্তি আর অপ্রচলিত শক্তির একটা পার্থক্য দেওয়া আছে। এবং এখানে যেটা গুরুত্বপূর্ণ আমাদের জিনিস, এই অধ্যায় থেকে প্রচুর পরিমাণে শব্দকোষ দেওয়া আছে, প্রচুর শব্দকোষ।
এই শব্দকোষগুলো আমরা খুব ভালো করে মন দিয়ে রিড করব, কারণ এখান থেকে আমাদের প্রচুর প্রশ্ন আসবে। সেম ভাবে ফ্যাক্ট ফাইল লেখা আছে, এই ফ্যাক্ট ফাইলের বিভিন্ন প্রশ্নগুলো আমাদের খুব ভালো করে এবং মন দিয়ে দেখতে হবে, যাতে পরবর্তীতে এখান থেকে যে কোনো প্রশ্ন আসলেই আমরা পারি। তারপরে আমাদের সেম অনুশীলনী প্রচুর করা আছে, এই অনুশীলনীগুলো আমাদেরকে পড়তে হবে। এই অনুশীলনীগুলো করলেও কিন্তু আমাদের অনেক রকমের সুবিধা হবে। এখানে সব অ্যান্সারও দেওয়া আছে অনুশীলনী। এবং স্টুডেন্ট, আশা করি তোমরা ব্যাপারটা বুঝলে। তোমাদেরকে খুব মন দিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে চ্যাপ্টারটা পড়তে হবে। তোমরা বলতে পারো যে প্রাকৃতিক ভূগোলের মতন ইন্টারেস্টিং নেই। হ্যাঁ, সত্যি কথা, প্রাকৃতিক ভূগোলের মতন ইন্টারেস্টিং নেই, কিন্তু তাও এইটা জিওগ্রাফির একটা খুব গুরুত্বপূর্ণ শাখা এবং টপিক, আমাদের খুব মন দিয়ে পড়তে হবে ভালো রেজাল্ট করতে গেলে। তোমরা পড়বে, বিভিন্ন বই ফলো করবে। আজকে আমি তোমাদেরকে একটা বই ফলো করালাম, যেহেতু এখানে বেশি ভ্যারাইটি পেলাম না। তো যাই হোক, আজকে এখানে অফ করলাম, আবার আসবো তোমাদের কাছে একটা নতুন টপিক, নতুন ভিডিও নিয়ে।